আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও আফসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আজকে আমরা আরেকটা অদ্ভুত মানসিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু খেয়ে থাকি, বেঁচে থাকার জন্য খাই, অনেক কিছু সেলিব্রেট করার জন্য খাই। আমাদের বিভিন্ন রকম উৎসব, সামাজিক অনুষ্ঠান, এগুলো একটা অন্যতম অনুষঙ্গ কিন্তু খাওয়া। কিন্তু এই খাওয়া আমরা কখনো কখনো স্বাভাবিক মাত্রায় খাই, কখনো কিন্তু বেশিও খেয়ে ফেলি, আবার কখনো মন খারাপ থাকলে বা অন্য অনেক কারণে কিন্তু কমও খেয়ে থাকি। সেটা খুবই স্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া হয়। কিন্তু কখনো কখনো এই খাবারের যে তারতম্য, এটা কিন্তু একটা মানসিক রোগের কারণেও হয়ে থাকতে পারে। এই ইটিং ডিসঅর্ডার, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটি আলোচনার জন্য আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাল মামুন, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমার ডানে আছেন ডক্টর রেদওয়ানা হোসেন, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাল মামুন স্যার, আমি আপনার কাছে আসছি। আপনার কাছে আমার প্রথমেই প্রশ্ন, যে এই যে ইটিং ডিসঅর্ডার বললাম, এটি বলতে আসলে কি বোঝায়? ইটিং ডিসঅর্ডার বলতে বোঝায় যে যেখানে খাওয়ার নর্মাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, এখানে প্যাটার্ন চেঞ্জ হবে এবং অ্যামাউন্ট অফ ফুড, অর্থাৎ কতখানি আমরা খাচ্ছি সেই খাবারের পরিমাণটা চেঞ্জ হবে এবং কী খাচ্ছি সেইটাও চেঞ্জ হয় কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে স্বাভাবিক খাদ্যাভ্যাস, তার থেকে যখন পরিমাণ, খাওয়ার ধরন এবং কী খাচ্ছি সেগুলো যখন পরিবর্তন হয়ে যায় এবং সেটা যখন আমাদের সামাজিক জীবনে প্রভাব ফেলে, তখন আমরা সেটাকে ইটিং ডিসঅর্ডার বলতে পারি। আচ্ছা, তার মানে এই পরিবর্তনটা কি কোনো শারীরিক কারণে হচ্ছে নাকি মানসিক কারণে হচ্ছে? না, এই পরিবর্তনটা মূলত মানসিক কারণে হচ্ছে। আমাদের বিশেষ করে যাদের মধ্যে এই পরিবর্তনটা দেখা যায় যে তাদের ব্রেনে এক ধরনের চিন্তা কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে তাদের মাথার মধ্যে একটা জিনিস থাকে যে তাদের বডি ওয়েট এবং বডি শেপ, অর্থাৎ শরীরের গঠন এবং শরীরের কাঠামো নিয়ে, ওজন নিয়ে তাদের ভিতরে একটা ধারণা থাকে। সেই ধারণাটার কারণে এই চেঞ্জগুলো চলে আসে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনার কাছে আসবো আবার। ডক্টর রেদওয়ানা হোসেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ইটিং ডিসঅর্ডারস আমরা বলছি, এটা কি একটাই রোগ নাকি আসলে অনেকগুলো রোগের সমষ্টি, বা ঠিক কয় ধরনের রোগ গড়পড়তায় বলা যায় যে এর ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে থাকি? ইটিং ডিসঅর্ডার আসলে যখন একটা মানসিক রোগ, তখন এই আমব্রেলার নিচে বেশ কয়েকটা মানসিক রোগকে একত্রিত করা হয়। তার মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, বিঞ্জ ইটিং ডিসঅর্ডার, রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার, পিকা এবং এরকম আরো কিছু ডিসঅর্ডারকে নিয়ে আসলে ইটিং ডিসঅর্ডার। অনেকগুলো মানসিক রোগ, পার্টিকুলারলি সেই কালেকটিভ আমব্রেলাকে আমরা বলছি ইটিং ডিসঅর্ডার। ইয়েস। এই প্রথমে আপনি যেটি বললেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এই শব্দটাই তো আমরা বেশি শুনে থাকি আসলে। ইদানিং মিডিয়াতে এই ব্যাপারে অনেক কথাবার্তা হয়, পার্টিকুলার অনেক সেলিব্রিটিদের বেশ কিছু ব্যাড কনসিকুয়েন্সেস দেখা গেছে। তো এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা যে রোগটা কি আসলে? অ্যানোরেক্সিয়া নার্ভোসা এটি এমন এক ধরনের ইটিং ডিসঅর্ডার যেখানে একজন ব্যক্তি তার নিজের বডি ওয়েট এবং বডি শেপকে আসলে নিজেকে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে অনেক বেশি মূল্যায়ন করে। সে মনে করে, এখানে আমি যদি টার্মটা একটু ইংলিশে বলি, যে পারসুইট অফ থিননেস, অর্থাৎ তার মধ্যে নিজেকে চিকন হওয়ার মতো একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, স্লিম থাকতে হবে। এবং এই স্লিম থাকার আকাঙ্ক্ষার কারণে তার খাবারের ইনটেকটা এত কম হয়, সে নিজের ক্যালোরি ইনটেক, দৈনন্দিন ক্যালোরি ইনটেকের পরিমাণ এত কমিয়ে দেয় যে তার আসলে বডি ওয়েট, তার আইডিয়াল বয়স অনুযায়ী যেই বডি ওয়েট থাকার কথা ছিল, যেই বডি মাস ইন্ডেক্স বিএমআই এর কথা আমরা জানি সেটা থাকার কথা ছিল, তার থেকে সেটা অনেক নিচে নেমে আসে। আচ্ছা, কতটা নিচে নামতে পারে এই অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে? আচ্ছা, এটা বিএমআই এর ক্ষেত্রে আমরা জানি যে বিএমআই আসলে আমাদের হাইট এবং আমাদের বডি ওয়েটের একটা প্রপোর্শন। এটা সাধারণত 18.5 থেকে 25 পর্যন্ত আমরা স্বাভাবিক বলে থাকি, এই রেঞ্জের ভিতরে। তো যখন একজনের অ্যানোরেক্সিয়া নার্ভোসা হয়, সে তার যেই নর্মাল বডি হাইটের সাথে যেই ওয়েটের প্রপোর্শন ছিল, সেটা কমতে কমতে অনেক সময় 18.5-এর নিচে নেমে আসে এবং তখনই আমরা আসলে মূলত ট্রিটমেন্টের দিকে যাই। আচ্ছা, তো এই যে স্লিম হতে চাওয়াটা কি আসলে কোনো সমস্যা, নাকি জাস্ট এই তার পারসেপশনের মধ্যেই কোনো প্রবলেম হয়? কারণ আমরা অনেকেই তো আসলে একটু শুকিয়ে থাকতে পছন্দ করি, একটা সামাজিক চাহিদা তো রয়েছেই। তাদের ক্ষেত্রে কি পারসেপশন জড়িত কোনো সমস্যা হয় যে আসলে সে যথেষ্ট স্লিম হওয়াকেও যথেষ্ট মনে করছে না? জি, চমৎকার কথা বলেছেন যে নেভার এনাফ। সে কখনো মনে করে না যে সে স্লিম, হ্যাঁ, কিন্তু সে কিন্তু আসলে স্লিম এবং এটা তার ওয়েট মেশিন বলছে সে স্লিম,
তার আয়না বলছে সে স্লিম, তার আশেপাশের কমিউনিটি বলছে সে স্লিম, কিন্তু তারপরও তার মনে হচ্ছে না আই এম নট এনাফ, আরও স্লিম হতে হবে। তো এই যে পারসেপশনের সমস্যা, এখানে এটাকে এক ধরনের একটা ওভার ভ্যালুড আইডিয়া, নিজের প্রতি খুব তীব্র জাজমেন্টাল হয়ে নিজেকে আসলে আরও চিকন করার প্রবণতা, এবং এই যে পারসেপশনের সমস্যা, এই কারণেই কিন্তু এটা মানসিক রোগ। আমরা অনেকেই চিকন হতে চাই, হ্যাঁ, এটা খারাপ কিছু না। আমি যখন ওভারওয়েট হব আমাকে অবশ্যই ব্যালেন্সড ওয়েটে আসতে হবে, বা যে শুকনা সে একটু মোটা হতে চায়। তো সবাই আমরা নিজের অবস্থার পরিবর্তন চাই, অর্থাৎ সবাইকে একটু নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে চাই। এক্স্যাক্টলি। তো এই যে আকর্ষণীয় করে তোলার যে জার্নি, এটাই যখন এত রোগীর বা ব্যক্তির নিজের উপরে এত বেশি জাজমেন্টাল হয়ে যায় যে সে আকর্ষণীয় থেকেও সে আরও নিচে নেমে যাচ্ছে, সে আরও বেশি চিকন হচ্ছে, যেটা আসলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তার ফলশ্রুতিতে তখন সেটা রোগ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটা ইনসাইট তো পেলাম। মামুন স্যার, আমি আপনার কাছে আসছি এটার প্রসঙ্গ ধরে, যে তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে আসলে কি কি লক্ষণ দেখা যায় মোটা দাগে? মোটা দাগে যদি বলতে চাই, অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে প্রথমত যেহেতু তাদের মধ্যে একটা ওভারভ্যালুড আইডিয়া থাকে তাদের বডি ওয়েট এবং শেপ নিয়ে, তারা খাওয়া বাদ দিয়ে দেয়, তারা এক্সট্রিমলি ফুড অ্যাভয়েড করা শুরু করে। অনেক ক্ষেত্রে তারা এই যে খাবারটা খায় সেই খাবারটাও যেন তাদের শরীরে না জমে, এই জন্য এক্সট্রিম এক্সারসাইজ, এক্সট্রিম লাক্সেটিভ ইউজ করে, যাতে তাদের যা খাচ্ছে তা বমির মাধ্যমে বা টয়লেটের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। কখনো কখনো তারা এই ডায়েটারি যে প্যাটার্নটাকে সেটাকে এত কঠিন অবস্থার মধ্যে নিয়ে আসে যে তারা অনেক সময় বলতে গেলে কিছুই খায় না। হ্যাঁ, কিন্তু তারপরেও তারা মনে করে যে তারা অনেক বেশি মোটা, যেটা ডাক্তার রেদওয়ানা বললেন, তারা মনে করে যে তারা যথেষ্ট স্লিম তারা হন নাই। এছাড়া তাদের আরও কিছু মানসিক রোগ এর সাথে দেখা যায়, যেমন তাদের মধ্যে খুব কমনলি তারা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগে থাকে। বলা হয় যে প্রতি 4 জনে 3 জন অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টের ডিপ্রেশনে ভুগে। তাদের মধ্যে অবসেশনাল সিমটম অনেক বেশি থাকে, তাদের মধ্যে লো সেলফ এস্টিম থাকে, তাদের পার্সোনালিটি ইমোশনাল প্রবলেম অনেক বেশি থাকে, ইমোশনাল ডিসরেগুলেশন হয়, কখনো ল্যাবালিটি হয়, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, এবং তাদের সেক্সুয়াল ইন্টারেস্টও অনেক বেশি কমে যায় তাদের ক্ষেত্রে। আর ফিজিক্যাল যেগুলো প্রবলেম হয় সেটা অনেক কিছু কিছু ক্ষেত্রে খুব মারাত্মক হয়ে যায়, যেমন অ্যামিনিউরিয়া খুব কমন, যে তাদের মাসিক বন্ধ হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মাসিক বন্ধ হয়েই আমাদের কাছে আসে, মানে ফার্স্ট সিমটমটাই আছে যে তাদের মাসিক হচ্ছে না, পিরিয়ড হচ্ছে না, এটা নিয়েই তারা অনেক সময় আসে। 20% ক্ষেত্রে এটা অনেক আগে আসে, আর বাকি ক্ষেত্রে হয়তো খাবার নিয়ে খাচ্ছে না এই জন্যই আসতে পারে। তারা যেহেতু মাঝে মাঝে বমি করে, তাদের দাঁতের যে পেছনে ভিতরের অংশটা সেটা ডিপ হয়ে যায়, ডিপেনিং হয়ে যায়, তাদের বডিতে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা মারাত্মক আকারে দেখা দেয়, কারণ তারা যেহেতু খাচ্ছে না, ইলেকট্রোলাইট বডিতে ঠিকমতো থাকে না, চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা অনেক সময় অ্যাবনর্মালিটি পর্যায়ে লবণের তারতম্য যেটা ইলেকট্রোলাইট সেটা অনেক বেশি হয়ে যায়, এবং তাদের যে লিভার ফাংশন, রেনাল ফাংশন সব কিছু একটা হ্যাম্পার হয়, কিন্তু তাদের হার্টবিট যেটা নর্মাল থাকার কথা বেড়ে যাচ্ছে, তাদের যেটা স্কোয়াটিং পজিশন থেকে উঠলে যে প্রেশারটা থাকার কথা সেই প্রেশারটা অনেক বেশি কমে যাচ্ছে, অর্থাৎ পোস্টারাল হাইপোটেনশন হচ্ছে, পোস্টারাল ট্যাকিকার্ডিয়া হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো লক্ষ্য, বিএমআই অনেক কমে যায় তাদের, বিএমআই তো ডাক্তার রেদওয়ানা বলে অনেক ক্ষেত্রে এটা 14তে চলে আসে। আচ্ছা, তার মানে যেহেতু খাচ্ছে না, অর্থাৎ শরীরের যে প্রধান ফুয়েল সেটাই যেহেতু একটা ঘাটতি, সুতরাং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনোভাবে আক্রান্ত হয়। এর মাঝে আপনি হার্টের কথা বললেন, কিছু হরমোনাল চেঞ্জের কথা বললেন, ইলেকট্রোলাইট চেঞ্জের কথা বললেন। আচ্ছা, এগুলো কি লাইফ থ্রেটেনিং হতে পারে? এগুলো লাইফ থ্রেটেনিং। আমি একটু আগেই বললাম যে তাদের যে বিএমআইটা কোনো কোনো ক্ষেত্রে 14 নিচে চলে আসে, এটা খুবই লাইফ থ্রেটেনিং। এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো এমন একটা জিনিস যেটা হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, এগুলো যখন যে পর্যায়ে যায় সেটা লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যেতে পারে। আচ্ছা, এছাড়া অনেকগুলো মানসিক সমস্যার কথাও বললেন, যে তাদের এস্টিম কমে যাচ্ছে, তাদের ডিপ্রেশন হচ্ছে, অনেকের নানা রকম অবসেশন হচ্ছে, এবং তাদের আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে। তার মানে এটা আসলে কোনো একটা সিঙ্গেল লক্ষণ, একটা বা দুটো নয়, এটা একটা বেশ বিস্তৃত শারীরিক এবং মানসিক লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। জি, এবং একটা বিষয় হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু যেটা ডেথ রেট সেইটা অন্যান্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ বেশি। রাইট, কারণ অন্য কোনো মানসিক রোগের কারণে সরাসরি মৃত্যুর ঘটনা তো ওভাবে রেকর্ডেড না, কিন্তু এখানে রেকর্ডেড, এবং এদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিটা অন্যান্য, মানে বলা হয় যে প্রতি 5 জন অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টের একজন সুইসাইডে মারা যান। তার মানে প্রায় 20%, অনেক বেশি, অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তার এক ধরনের পারসেপশন, নিজেকে অন্যের কাছে কিছুটা আকর্ষণীয় করে তোলার যে একটা অভিযাত্রা বা এই প্রবণতা, আলটিমেটলি এটাই তার চূড়ান্ত অসুস্থতা, এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আসবো।
ডক্টর রেদওয়ানা, আপনি আমাদেরকে আরেকটু বলবেন কিনা যে এই যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই জাতীয় যে ইটিং ডিসঅর্ডার আসলে কাদের হচ্ছে, হ্যাঁ কেনই বা হচ্ছে, কেন ওই প্রত্যেকটা মানুষই সমাজের তো আসলে একটু আকর্ষণীয় হতে চায়, কেন তাদেরটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে? এটা কি তাদের কোনো পার্সোনালিটির প্যাটার্ন বা তাদের কোনো কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার রয়েল। এটা আসলে কাদের হয়, এখানে দেখা যায় সাধারণত এটা কৈশোর বয়স থেকে শুরু হয়। ইটিং ডিসঅর্ডারগুলো ইউজুয়ালি কৈশোর থেকে শুরু হয়ে এটা লাইফ লং পারসিস্ট করতে পারে, তবে কৈশোর থেকে শুরু হয়। অ্যানোরেক্সিয়া নার্ভোসাটা সবচেয়ে বেশি হয় মেয়েদের ক্ষেত্রে। অ্যানোরেক্সিয়া নার্ভোসার হার ছেলেদের চেয়ে 3 থেকে 10 গুণ পর্যন্ত বেশি হয়, মেয়েরা এতে বেশি আক্রান্ত হয়। কেন হয় এটা আসলে একটা সিঙ্গেল কজ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। মেয়েদের হচ্ছে বয়সের কি কোনো ব্যাপার আছে? জি, যেটা বললাম যে কৈশোর থেকে শুরু হয়, আচ্ছা। তারুণ্যের দিকে আমরা আর্লি অ্যাডোলেসেন্স থেকে লেট অ্যাডোলেসেন্ট, ইয়াং অ্যাডাল্টহুড, এই বয়সটাতে আসলে আমরা বেশি পাই। তার মানে একে 12 থেকে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট অবস্থা ততটা পাওয়া যায় না, না? অতটা পাওয়া যায় না। 12 থেকে শুরু হয়, 18-20 এরকমের মধ্যে আমরা কেসগুলোকে সাধারণত পাই। তো যেটা হয়, যা বলছিলাম যে কারণগুলোকে একটা নির্দিষ্ট কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় জেনেটিক লোডিং থাকে। বংশের যদি কারো ইটিং ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে বংশের অন্য কোনো সদস্যের ইটিং ডিসঅর্ডারের সম্ভাবনা থাকে। তবে এটা অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে বেশি হয়, যে তার প্রিভিয়াস কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে তার এই রোগ ছিল, তার মধ্যে দেখা গেছে। জেনেটিক ছাড়াও কিছু নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের কথা আমরা জানি, যে সেরোটোনিন, ডোপামিনের কিছু ইমব্যালেন্সের কারণে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা অন্যান্য যে কোনো ইটিং ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এছাড়াও সাইকোলজিক্যাল কারণ, যেটা বায়োলজিক্যাল কারণ ছাড়া সাইকোলজিক্যাল কিছু কারণ আপনি বলছিলেন যে ব্যক্তিত্বের সমস্যা, ইয়েস, মনস্তাত্ত্বিক সমস্যা। ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখা যায় যে যাদের একটু রিজিড টেম্পারামেন্ট, যারা সব কিছুকে খুব এক্সট্রিম হিসেবে দেখতে পছন্দ করে, এক্সট্রিম এন্ড, যেটা হতে হলে আমাকে একদম বেস্ট এরকমই হতে হবে, এই রিজিডিটি কিন্তু তার পার্সোনালিটিকে শেপ করে। এবং তখন সে যখন একবার তার মধ্যে ধারণা বা বিশ্বাস বদ্ধমূল হয় যে চিকন হওয়াটাই বোধহয় জীবনের মূল সার্থকতা বা চিকন মানেই আকর্ষণীয়, তখন সে সেই গোলকে টার্গেট করে সে রিজিডলি এগিয়ে যেতে থাকে। আর এই সাইকোলজিক্যাল কারণ ছাড়াও ফ্যামিলিয়াল ফ্যাক্টর আছে। যেসব ফ্যামিলিতে আমরা দেখি যে মোটা মানেই খারাপ, তোমাকে চিকন হতে হবে, স্লিম থাকতে হবে, পরিবারে যেসব পরিবার জাজমেন্ট বেশি, এক্স্যাক্টলি, যেসব পরিবার জাজমেন্টাল, ক্রিটিক্যাল সন্তানদের প্রতি, তাদের ক্ষেত্রে পরবর্তী বয়সে অ্যানোরেক্সিয়া নার্ভোসা সহ অন্য যে কোনো ইটিং ডিসঅর্ডার দেখা যায়। আর সামাজিক একটা প্রভাব তো অবশ্যই রয়েছে। সামাজিক প্রভাবের মধ্যে সামাজিক প্রভাবটা আমি জানবো আপনার কাছে অবশ্যই। তার আগে আমাদের একটা বিরতির সময় এসছে, বিরতির পরে আপনাদের কাছে আবার ফিরবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর রিদওয়ানা, আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে সামাজিক কারণ বা একটা এই যে সামাজিক প্রেশার বা এখন আমাদের যে র্যাপিড আরবানাইজেশন বা এখনকার আমাদের যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, এটার কি প্রভাব আসলে এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা এই অতিরিক্ত স্লিম থাকার প্রবণতার পেছনে? এখন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যেভাবে পোর্ট্রে করতে চাইবেন সোসাইটিকে, মানুষের কাছে সেটা খুব দ্রুত পৌঁছে যায়। তো দেখা যায় যে যেই সমাজে একটা ছেলে বা একটা মেয়ে বড় হচ্ছে, যেখানে তাকে শেখানো হয় মেয়ে হলেই স্লিম হতে হবে, ছেলে হলেই তাকে খুব ম্যাসকুলিন হতে হবে, ফর্সা হতে হবে, তো এটা যেখানে সাকসেসের ইন্ডিকেটর, সেই সমাজ থেকে সেই একটা শিশু যখন এই ধারণা পেতে পেতে বড় হয়, তখন কিন্তু তার মধ্যে একটা বদ্ধমূল হয় যে চিকন হওয়াটাই সৌন্দর্যের মাপকাঠি, চিকন হওয়াটাই সার্থকতা, স্লিম হওয়াটাই সার্থকতা। তো এই প্যাটার্নটা আসলে আপনি কখনোই একটা মানুষকে একটা স্কেলে বদ্ধ করতে পারবেন না, একটা স্কেলের একটা পয়েন্টে আপনি আটকাতে পারবেন না। এটা কিন্তু একটা স্পেকট্রাম। হ্যাঁ, এখন আপনার একটা জনগোষ্ঠী বা একটা কমিউনিটি, সে একটা ধারণার মধ্যে বদ্ধমূল থাকলো, কিন্তু কেউ কিন্তু এই ধারণার এক্সট্রিমে চলে যেতে পারে, এবং এই এক্সট্রিমে যখন চলে যায় যে চিকন হতে হতে সে এতই চিকন হয়ে গেল যে সে আমার 18.5 কাট অফ ভ্যালু থেকে নিচে চলে গেল, তখন কিন্তু সে রোগের পর্যায়ে চলে গেল। সামাজিক ভাবে বেড়ে ওঠা, সমাজের দৃষ্টিভঙ্গি, বডি শেপ, কমপ্লেক্সন, এই বিষয়গুলো নিয়ে সমাজের যে ধারণা, এটা অবশ্যই একটা ব্যক্তিত্বকে শেপ করে। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে এই ইটিং প্যাটার্ন, ইটিং হ্যাবিট, বডি শেপ,
কমপ্লেক্সন এই বিষয়গুলোকে শেপ করার ক্ষেত্রে। আমরা আবার আপনার কাছে ফিরবো। ডক্টর মামুন স্যার, আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, চিকিৎসাটা কি আসলে, এর চিকিৎসাটা কতটুকু সাফল্যজনক, আর কয় ধাপে আমরা এই আসলে চিকিৎসাটা করতে পারি? আচ্ছা, প্রথমে সাফল্যের হারটা বলি। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কিন্তু খুব চিকিৎসার রেটটা খুব ভালো। আচ্ছা, যদি মানে খুবই আশা জায়গা, খুবই আশা জায়গা নিয়ে যদি আমরা ঠিকভাবে চিকিৎসা করতে পারি, তাহলে অলমোস্ট 50 to 60% পেশেন্ট খুব ভালো রেসপন্স করে। আচ্ছা, বলা হচ্ছে যে মোটামুটি 3 বছরের মধ্যে 50% পেশেন্ট ফুল রিকভারির দিকে চলে যায়। অতএব চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হওয়া উচিত এবং চিকিৎসার দিকে আমাদের নজর দেওয়া উচিত। চিকিৎসার ক্ষেত্রে প্রথমে যে কাজটা আমাদের করা উচিত, যে পেশেন্টের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করা দরকার। কারণ পেশেন্ট তো মনে করে যে সে ঠিকই আছে, তার ওয়েট বেশি, কারণ সে যখন আয়নার সামনে দাঁড়ায় তার নিজেকে মনে হয় যে ওভারওয়েট। অতএব পেশেন্টকে এটা বোঝানো খুবই জরুরি। মানে এক ধরনের ইলিউশন হয়, ইলিউশন হয় সে নিজেকে যথেষ্ট স্লিম মনে করছে, স্লিম মনে করছে না। এই জন্য পেশেন্ট প্রথম ধাপটাই হচ্ছে পেশেন্টের সাথে একটা গুড র্যাপো তৈরি করতে হবে, যাতে সে আমাদের সাথে কোঅপারেট করে এবং তাকে এই জিনিসটা মেসেজটা দিতে হবে যে আমরা আসলে তার হেল্পই করতে চাই, তার সাথেই আমরা আছি। যদি এটা করা যায় তাহলে সে কোঅপারেট করবে ট্রিটমেন্টে। এরপর আমরা তার সাথে বসে একটা আইডিয়াল ওয়েট সেট করবো যে আমাদের এই ওয়েটে যাওয়া দরকার, কেন যাওয়া দরকার, সেই জিনিসগুলো তার কাছে ব্যাখ্যা করতে হবে। এবং এরপরে দুইভাবে ট্রিটমেন্ট, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আর একটা হলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কিছু থেরাপির কথা বলা হয়েছে যেগুলো বেশ উপকারী। তার মধ্যে হচ্ছে ফ্যামিলি থেরাপি খুবই ইম্পর্টেন্ট। ফ্যামিলি থেরাপি কারণ আপনারা একটু আগে আলোচনা করলেন ডাক্তার রেদওয়ানের সাথে, যেখানে ফ্যামিলিয়াল কনফ্লিক্টগুলো এটার কজে অনেক বড় ভূমিকা পালন করে। বিশেষ করে ফ্যামিলির মধ্যে যদি ওভার প্রোটেক্টিভনেস থাকে, যদি ফ্যামিলির মধ্যে তাদের এই ওয়েট নিয়ে যদি কোনো ওভার ভ্যালুড আইডিয়া যদি ফ্যামিলিতে আগে থেকেই থাকে, তাহলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং সেগুলো ট্রিটমেন্ট নেওয়া দরকার। এরপরে আমরা যাব ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে, যেখানে অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যান্টিসাইকোটিক দুটারই অনেক রোল আছে। বিশেষ করে অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ অ্যান্টিডিপ্রেসেন্টের রোলটা অনেক বেশি। কিন্তু যদি অ্যাজ এ হোল আমি বলতে চাই, দুটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো তার সাথে একটা র্যাপো তৈরি করা, ফার্স্টে তার সাথে এগ্রি করা, এবং 2 নম্বর হচ্ছে ফ্যামিলি থেরাপিটা ইম্পর্টেন্ট মেজার হিসেবে নেওয়া যায়। এবং এই ট্রিটমেন্টটা দুইভাবে, এটা সাধারণত হসপিটাল সেটিংয়ে নেওয়া হয়, বাসার সেটিংয়ে তো ইউজুয়ালি পসিবল না। 2 হসপিটালে নেওয়া যায়, এটা কিন্তু জেনারেল হসপিটালেও আমরা ম্যানেজ করতে পারি, আবার আমরা সাইকিয়াট্রিক হসপিটালে ম্যানেজ করি। কিন্তু মূলত আমাদের টার্গেট হবে আমরা যেন জেনারেল হসপিটালে এটা ম্যানেজ করতে পারি, যেহেতু অনেক রকম ফিজিক্যাল কোমরবিডিটি থাকে, অনেক ফিজিক্যাল কোমরবিডিটি থাকে। সেজন্য আমাদের টার্গেট হবে জেনারেল। কিন্তু আমরা ভর্তি রেখে না, এটা ইউজুয়ালি ডে সার্ভিস হিসেবে বা ডে ম্যানেজমেন্ট হিসেবে এই জিনিসটা ট্রিটমেন্ট করার চেষ্টা করব। কিন্তু যদি পেশেন্ট সাথে র্যাপো ভালো না হয় এবং তিনি লাক্সেটিভ পার্গেটিভ ইউজ করতে থাকেন, এক্সট্রিম এক্সারসাইজ হসপিটালে বসে করতে থাকেন, সেক্ষেত্রে তাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি রেখে ট্রিটমেন্ট করা দরকার। বিশেষ করে যদি সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, তাহলেও সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করা দরকার। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে আমরা একটা আশার খবর দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষের সুস্থ হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে যদি তারা চিকিৎসা সার্ভিসের ভিতরে আসেন। থ্যাংক ইউ। ডক্টর রিদওয়ানা, আমরা এর হাত ধরেই আমরা অ্যানোরেক্সিয়া নার্ভাস নিয়ে আলোচনা করছি, আমরা ধাপে ধাপে আরও কিছু এই ইটিং ডিসঅর্ডার নিয়ে আলোচনা করিনি এই ফাঁকে। এর সঙ্গে আসে বুলিমিয়া নার্ভাসার নাম, যেটি শুরুতে ডক্টর মামুন বলেছিলেন। এই বুলিমিয়া নার্ভাসা জিনিসটা আসলে কি? বুলিমিয়া নার্ভোসা আরেকটা বিশেষ ধরনের ইটিং ডিসঅর্ডার, যেখানে রোগীর মধ্যে খুব ইম্পালসিভলি অনেক বেশি খাওয়া এবং খাওয়ার পরে সেই অতিরিক্ত খাওয়াটাকে কম্পেনসেট করার জন্য তার কোনো রকম কম্পেনসেটরি বিহেভিয়ার, সে হুট করে অনেকটা খাবার খেয়ে নিল এবং তারপরে সে হয়তো গলায় আঙুল দিয়ে বমি করলো, সে হেভি এক্সারসাইজ করলো, সে কোনো ল্যাক্সেটিভ ইউজ করে সে লুজ মোশন তৈরি করলো, পার্জেটিভ ল্যাক্সেটিভ ইউজ করে আমরা যেটা বলি, সে লুজ মোশন করলো যাতে তার যেই খাবারটা সে এক্সট্রা খেলো সেটা তার শরীর থেকে বের হয়ে যায়। তো এই ইম্পালসিভ খাওয়া এবং এই কম্পেনসেটরি বিহেভিয়ার, এটার কম্বিনেশনই হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। আচ্ছা, বেশি খায় আবার আফসোস করে আবার ওজন কমাতে যায়, দুটো আকাঙ্ক্ষা একসঙ্গে আছে। আচ্ছা ডক্টর মামুন, তাহলে পার্থক্যটা কি আসলে? অনেক সময় কি অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা শব্দগুলো কেমন যেন কাছাকাছি শোনায়, কাছাকাছি। হ্যাঁ, আসলে কি কাছাকাছি না এদের মধ্যে কোনো পার্থক্য আছে? না, এরা আসলে খুবই কাছাকাছি। অনেক ক্ষেত্রে বলা হয় যে এই সবগুলোর মধ্যে হচ্ছে কমন সাইকোপ্যাথোলজি কাজ করে। একটা তো আমরা আগেই শুনছি যে তাদের মধ্যে তাদের হাইট, ওয়েট এবং বডি ইমেজ নিয়ে একটা ডিস্টরশন থাকে। বুলিমিয়াও কিন্তু খেয়ে দিয়ে আবার সেই ওজন কমানোর জন্য বমি করছে, পাতলা পায়খানা করছে। কিন্তু দুইটা পার্থক্য হলো যে বুলিমিয়া নার্ভোসাতে ওয়েটটা ঠিক থাকে, মানে এখানে ওয়েটটা নর্মাল যে ওয়েট সেই ওয়েটের নিচে নামে না, কিন্তু অ্যানোরেক্সিয়ার দিন দিন ওয়েট কমতে থাকে এবং এক্সট্রিম পর্যায়ে চলে যায়। কাজে বুলিমিয়া নার্ভোসাতে যদিও ইটিং নিয়ে তাদের প্রি অকুপেশন থাকে, ওয়েট নিয়ে প্রি অকুপেশনটা ওই
অ্যানোরেক্সিয়া নার্ভাসের মতো অত তীব্র না, যে কারণে এটা লেস ডেঞ্জারাস অ্যানোরেক্সিয়া নার্ভাসের চাইতে। আচ্ছা, এটা একটা চমৎকার বলেছেন যে এক্ষেত্রে বুলিমিয়াতে তারা ওয়েটটা সামহাও প্রিজার্ভ করে রাখে, কিন্তু অ্যানোরেক্সিয়াতে ওজনটা অনেকটাই কমে যায়। আচ্ছা, এখানেও কি বয়স বা এই লিঙ্গ এগুলোর কোনো তারতম্য আছে? আমরা অ্যানোরেক্সিয়াতে যেমন দেখেছি যে সাধারণত কিশোর থেকে ইয়াং অ্যাডাল্টদের মধ্যে হচ্ছে, পার্টিকুলারলি ফিমেলদের বেশি হচ্ছে, এখানেও কি ব্যাপারটা একই রকম হয়? হ্যাঁ, এখানেও একই রকম, একই রকম। এখানে যে তাদের অনসেটটা একটু ডিলে হয়, মানে অ্যানোরেক্সিয়া নার্ভাসের সাধারণত আর্লি অ্যাডোলেসেন্সে শুরু হয়, মানে রিদনা বললেন 12 বছর 12-13 বছর বয়স থেকে শুরু হয়, কিন্তু বুলিমিয়াটা আরেকটু লেট অ্যাডোলেসেন্সে বা আর্লি অ্যাডাল্টহুডে এটা শুরু হচ্ছে। আচ্ছা, কিন্তু এটা এখানে বয়সের পার্থক্য, কিন্তু জেন্ডার যে পার্থক্যটা এটা অ্যানোরেক্সিয়া নার্ভাসের মতোই। ওখানে যেমন 10 গুণ মেয়েদের মধ্যে হচ্ছে, এখানেও প্রায় 10 গুণ মেয়েদের মধ্যে হচ্ছে, ছেলেদের তুলনামূলকভাবে এই জিনিসটা কম হচ্ছে। ডক্টর রিদওয়ান, আপনি কি এই প্রসঙ্গে একটু জাস্ট আমি একটু অফ দ্য ট্র্যাকই জেনে রাখছি যে কেন আসলে ফিমেলদের কেন বেশি হচ্ছে? তাহলে বাস্তবিক অর্থে কি এই যে নিজের আকার আকৃতি বা তাদের যে বাহ্যিক সৌন্দর্য, এটা নিয়ে কি আসলে ফিমেলরা আসলে এতটা প্রিঅকুপাইড, বা আমাদের সোসাইটি কি মেয়েদেরকে আসলে এইভাবেই ভাবতে বাধ্য করছে? চমৎকার প্রশ্ন করেছেন ডক্টর রায়াল। সোসাইটি বাধ্য করছে, আমি বলবো অবশ্যই বাধ্য করছে, কারণ আপনি যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, আপনি কোন ধরনের মেয়েদেরকে দেখেন? স্লিম, ফেয়ার কমপ্লেক্সন, অ্যাপারেন্টলি অ্যাট্রাকটিভ। সোসাইটি আমাদের মধ্যে একটা আইডিয়া ইমপ্ল্যান্ট করে দিচ্ছে যে এটা মানেই সুন্দর, এটা মানেই অ্যাট্রাকটিভ, এটা হলেই তুমি কাঙ্ক্ষিত। তো একটা মেয়ের যে ভ্যালু, সেটা যে তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, এটা দিয়ে যে তার ব্যক্তিত্ব, এটা দিয়ে যে একটা মেয়ের ভ্যালু তৈরি হবে, সেই কনসেপ্টটা কিন্তু সোসাইটি আপনাকে দেয় না। সোসাইটি যখন আপনি ড্রেসের বিজ্ঞাপন দেখেন, আপনি কয়টা মেয়েকে দেখেন ওভারওয়েট মেয়ে ড্রেসের বিজ্ঞাপন করছে? নেভার। আপনি যখন দেখছেন একটা স্লিম ফিগারের একটা মেয়ে, সে একটা ভিডিও আপলোড করছে, তার লাইক, কমেন্ট, ফলোয়ার অসংখ্য, কিন্তু যখন একটা ওবেস মেয়ে করছে তাকে কিন্তু খুব বডি শেমিং করা হচ্ছে। বা ওবেসিটি বা কমপ্লেক্সন, এটা যখনই সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই খুব সহজেই ভাইরাল হয়ে যায়, মানুষকে জাজ করা হয় এই প্যারামিটারে। তো যার কারণে মেয়েদের যেহেতু আসলে এটা অনাদিকাল থেকে প্রায় এটা বলা যায় যে অ্যানোরেক্সিয়া নার্ভাসার তো প্রথম উৎপত্তি হচ্ছে আপনার 19 শতাব্দীর দিকে। হ্যাঁ, তো তখন থেকেই কিন্তু মেয়েদের মধ্যে ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমার কাজ হচ্ছে নিজেকে সুন্দর রাখা, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, এবং আসলে আমি যদি আরও স্পষ্টভাবে বলি, শুনতে খারাপ শোনা গেলেও, যে অনেকাংশে পুরুষের মনোরঞ্জন করা। এই কনসেপ্ট থেকে সমাজ যতদিন পর্যন্ত বের হতে না পারবে, মেয়েরা যতদিন পর্যন্ত নিজের মধ্যে আত্মবিশ্বাস না বাড়াতে পারবে, ততদিন পর্যন্ত এইসব রোগের প্রবণতা অনেক বেশি থাকবে। থ্যাংক ইউ রিদওয়ান, আপনি চমৎকার বলেছেন। মামুন স্যার, আমি আপনার কাছে আবার এটার সূত্র ধরে আসছি। তাহলে এটার চিকিৎসা পদ্ধতিটা কেমন, এই বুলিমিয়া নার্ভোসা? বুলিমিয়া নার্ভাসার চিকিৎসার ক্ষেত্রেও অনেকটা কাছাকাছি অ্যানোরেক্সিয়া নার্ভাসার মতো। এখানেও সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অংশটা, পোর্শনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে তাদের মধ্যে তাদের যে প্রিঅকুপেশন আছে ওয়েট নিয়ে এবং বডি ইমেজ নিয়ে, সেই জায়গাটাতে কাজ করতে হবে। এখানেও ফ্যামিলি থেরাপি খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ফ্যামিলিতে কোনো কনফ্লিক্ট আছে, সাইকোলজিক্যাল থেরাপি বেশি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা। আর বুলিমিয়া নার্ভাসার ক্ষেত্রে কিছু ঔষধের ভূমিকাও অনেক বেশি, যেহেতু তারা এখানে ইম্পালসটা অনেক বেশি কাজ করে, হঠাৎ করে তারা অনেক বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলে। তো ইম্পালস কমানোর জন্য আমরা কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট মাঝে মাঝে ইউজ করি। তার মানে এদের যেহেতু অত ফিজিক্যাল কোমরবিডিটি থাকে না, তার মানে তো হসপিটালাইজেশন বা এটা দরকার, ওগুলো তেমন প্রয়োজন পড়ে না। এটা তেমন প্রয়োজন হয়। থ্যাংক ইউ। তার মানে আমরা তো অনেকগুলো জিনিস জানলাম। রিদওয়ানা, আমি আপনার কাছে এবার আরেকটা প্রসঙ্গে আসি। এই আসলো আপনার অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, আপনি বলেছিলেন বিঞ্জ ইটিং ডিসঅর্ডারের কথা। আমরা কিন্তু বা সাথে যদি আনি অবেসিটির কথা, যে আমাদের সোসাইটিতে এই স্লিম হওয়া ছাড়াও এখন তো নানা রকমের হেলথ কনসার্নও চলে এসছে। হ্যাঁ, সোসাইটিতে একই রকমভাবে যেহেতু ফাস্ট ফুড বেড়েছে, আমাদের এখন অনেক রকমের উৎসব বেড়ে গেছে, খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে গেছে। আগে ঢাকা শহরে যেখানে 10টা রেস্টুরেন্ট ছিল, এখন সে জায়গায় হয়তো 100টা রেস্টুরেন্ট হয়ে গেছে। মানুষ ঘরে খেতে চাইছে না, আর বাইরে খাওয়া মানেই তো প্রচুর অয়েলি ফ্যাটি খাবার, এবং সেগুলো ওজন বাড়িয়ে দিচ্ছে। আবার ওই হেলথ কনসার্ন থেকেও মানুষ আবার ওজন কমাতে চাচ্ছে। আর লাইফের স্ট্রেস, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির অনেক ঘাটতি, ওভারঅল কিন্তু বয়স বাড়ার সাথে একটা ওজন বাড়তির একটা ঝোঁক দেখা যাচ্ছে। আমাদের মতো মানুষ যারা
এরকম ওবেসিটিতে ভুগছেন, তাদের ব্যাপারে কি বলবেন? এটাও কি কোনো মানসিক সমস্যা? এই যে কয়দিন মানে ভালো লাগলো, খেলাম, আবার কয়েকদিন চেষ্টা করলাম ওজন কমানোর জন্য, কিছুটা ওজন কমলো, আবার লেগে পড়লাম যে না ঠিক আছে এবার তো ওজন কমেছে, আবার একটু কয়েকদিন ভালো করে খাই, আবার কমাই, এই যে উত্থান পতনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটা কি কোনো মানসিক সমস্যা? এই যে ওবেসিটিকে সরাসরি মানসিক সমস্যা বলা যায় না, তবে আপনার ওবেসিটির পিছনের কারণটা যদি হয় মানসিক রোগ বা মানসিক কোনো ধারণা বা কোনো ডিস্টর্টেড পারসেপশন, তখন সেটা মানসিক রোগ। ওবেসিটি মূলত একটা হরমোনাল ইমব্যালেন্স থেকে ওবেসিটি আসে, বিভিন্ন রকম শারীরিক রোগের কনসিকুয়েন্স হিসেবে ওবেসিটি আসতে পারে, ইটিং প্যাটার্ন থেকে ওবেসিটি আসতে পারে। কিন্তু ওবেসিটি যদি আমরা অনেক সময় দেখি যে ডিপ্রেশনে কিন্তু অনেকের ওভার ইটিংয়ের প্যাটার্ন থাকে, হ্যাঁ, যে আমার খুব স্যাড লাগছে, খাবার খেয়ে নিলাম, স্ট্রেস ইটিং বলা হয়, হ্যাঁ, যে স্ট্রেসে পড়লেই খাবার খাচ্ছি, খাবারটা টেম্পোরারি স্ট্রেস কমাচ্ছে। তো সুতরাং স্ট্রেস বাড়ছে, ইটিং বাড়ছে, ওজন বাড়ছে। তো এই সাইকেল থেকে যদি অবেস হয়ে যায়, তখন অবশ্যই আমাকে এখানে কিন্তু আমার স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে, মানসিক সমস্যাটা ট্রিটমেন্টের দিকে আমাকে ফোকাস করতে হবে। এখানে ওবেসিটি তার স্ট্রেসের সঙ্গে সম্পর্কযুক্ত, এক্স্যাক্টলি, স্ট্রেস কোপিং এর সঙ্গে স্ট্রেস কোপিং এর সাথে সম্পর্কিত হতে পারে, ডিপ্রেশনের সাথে সম্পর্কিত হতে পারে। আর ওবেসিটি, আপনি বিঞ্জ ইটিং এর কথা বলছিলেন, তো বিঞ্জ ইটিং এ যেটা হয় এখানে নাম, আমি আপনার কাছে বিঞ্জ ইটিং নিয়ে আসবো, জি। আমাদের আরেকটা বিরতির সময় আসছে, আমি ঠিক বিরতির পরেই আপনার কাছে বিঞ্জ ইটিং নিয়ে আসছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। রেদনা ম্যাডাম, আমি আপনার সঙ্গে যে আলোচনায় ছিলাম, আপনি বিঞ্জ ইটিং প্রসঙ্গটা এনেছিলেন, একটু যদি এটাকে একটু বুঝিয়ে বলেন। বিঞ্জ ইটিং এর নামে আমরা বুঝতে পারছি বিঞ্জ করা, অর্থাৎ হুট করে অনেক খাবার খেয়ে নেওয়া। এই অনেক খাবার হুট করে খাওয়া, তবে এই বিঞ্জ ইটিং পপুলেশনের সাথে আমাদের যে প্রিভিয়াসলি আমরা অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়ার কথা বলছিলাম, তাদের মূল পার্থক্য হচ্ছে বুলিমিয়াতে একজন ব্যক্তি অনেক খাবে এবং এই খাওয়ার কারণে তার মধ্যে একটা গিল্ট ফিলিং আসবে, এই অনুতাপ থেকে সে ওজনটা কমানোর জন্য সে কোনো অ্যাকশন নেবে, বমি করবে, পার্জ করবে, হ্যাঁ, এটা প্যাটার্নটা দেখা যায়। কিন্তু বিঞ্জ ইটিংয়ে সে খাচ্ছে কিন্তু তার মধ্যে কম্পেনসেটরি বিহেভিয়ারটা থাকে না, আচ্ছা, যার কারণে বিঞ্জ পার্সনরা, বিঞ্জ ইটিং প্যাটার্ন যাদের থাকে তারা কিন্তু ওবেস হয়ে যায়। আচ্ছা, তার ওজন কমানোর আর নাম নাই, কিন্তু হঠাৎ হঠাৎ যখন ইম্পালস আসে অনেক বেশি খেয়ে ফেলে, জি। তো এই বিঞ্জ ইটিং যাদের থাকে তাদেরও কিন্তু ওবেসিটি হয়। এক্ষেত্রে কিন্তু আমাকে তার ট্রিটমেন্ট করতে হবে। খেয়াল করবেন যে ওবেসিটি আলাদাভাবে কিন্তু আমরা রোগ বলছি না, আমরা ওবেসিটির পিছনে কারণটাকে সার্চ করব। সেই কারণটা যদি মানসিক রোগের সাথে সরাসরি সম্পর্কিত হয়, তখন সেটা মানসিক রোগ। থ্যাংক ইউ। আমরা এই প্রসঙ্গটাও, মামুন স্যার, এই যে আমরা দেখি যে এখন যারা ওবেস পারসনস যারা আছেন বা ওবেস, ওইরকম ওবেস ছাড়া ওভারওয়েটের মানুষরাও এখন ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু এগুলো অনেকটা ট্রেন্ড। একই সঙ্গে এই ইটিং ডিসঅর্ডারগুলো যেমন একটা সোশ্যাল ট্রেন্ডের একটা নেগেটিভ কনসিকুয়েন্স, তেমনি আমরা এটাও দেখছি যে মানুষ আবার অনেক স্বাস্থ্য সচেতন হয়ে তারা ডায়েট করছে, ডায়েটিশিয়ানের পরামর্শ নিচ্ছে, মাঝে মাঝে চিট ডে করছে। এই চিট ডেগুলোতে এরকম বিঞ্জ করে ফেলছে যে না ঠিক আছে আজকে তো আমার চিট ডে, আজকে একটু বেশি করে খেয়ে ফেলি। এটা কি আসলে, এটা সম্পর্কে বলবেন কিনা? যে আসলে বলা হয় যে আসলে এই যে ইটিং ডিসঅর্ডারগুলো, এগুলো অধিকাংশ ক্ষেত্রে ডায়েটিং থেকে শুরু হয়। যেমন চিট ডে, এই জিনিসগুলাই দেখা যায় যে তারা হয়তো ওই সময় ওই যে কন্ট্রোল রাখার যে প্রবণতা, সেটা রাখতে পারে না। চিট ডেতেও নর্মাল একটা ডায়েটিংয়ের ক্ষেত্রে একটা নর্মাল মেকানিজম, কিন্তু চিট ডেতেও যে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, অনেক খাবার খেয়ে ফেলে। চিট ডেতে যতখানি চিট করার কথা ছিল তারা অনেক বেশি চিটিং করে ফেলে, এবং এটা একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়, ফলে সেটা ডিসঅর্ডারের দিকে চলে যায়। তার মানে এই যে ইটিং ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, দেখা যাচ্ছে এটা পিওরলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলার চেয়ে আমার মনে হয় সোশিও সাইকোলজিক্যাল বলাটা অনেক বেশি ইফেক্ট, মোর মিনিংফুল। যে আসলে এখানে অন্য অনেক রোগী সোসাইটাল প্রেশার বা সোসাইটাল ভ্যালুজ যতটা না ইম্প্যাক্ট করে, এখানে অনেক বেশি ইম্প্যাক্ট করে, অনেক বেশি। থ্যাংক ইউ স্যার। ডক্টর রিদনা, অনেকগুলো মানুষ যে ইটিং ডিসঅর্ডার, আপনি শুরুতে পিকার কথা বলেছিলেন, আপনি কি পিকার সম্পর্কে বলবেন কিনা? জি, পিকা আরেকটা মানসিক একটা ইটিং ডিসঅর্ডার, যেটা অনেকেই শুনেছেন হয়তো, বা হয়তো নামে না চিনলেও আচরণটা দেখে অনেকে এখন বুঝতে পারবেন যে এই আচরণটাই পিকা। সেটা হচ্ছে একটা প্যাটার্ন যেখানে একজন ব্যক্তি সে নন নিউট্রিশিয়াস সাবস্টেন্স, অর্থাৎ যেটা খাদ্যদ্রব্য না এমন জিনিসের প্রতি সে আসক্ত থাকে। চুল খেতে পারে, মাটি খেতে পারে,
পেন্সিল খেতে পারে, কাগজ খেতে পারে। তো এই ধরনের নন নিউট্রিশাস সাবস্টেন্স ইনটেক করাটার যে প্যাটার্ন, এটাকে বলা হয় পিকা। অনেক সময় তো প্রেগনেন্সিতে এরকম কিছু টেন্ডেন্সি দেখা যায় গ্রামে, যে দেখা যাচ্ছে তারা অনেক সময় ওই যে মাটি খাওয়ার একটা প্রবণতা থাকে, চুলা, এমনকি চুলা ভেঙে পর্যন্ত মাটি খাওয়ার একটা দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে হচ্ছে, আবার প্রেগনেন্সি শেষ করার পরে আবার এটা চলেও যাচ্ছে অটোমেটিক্যালি। তো এই পিকাটা কি প্রেগনেন্সি ছাড়া অন্য সাধারণ মানুষের মধ্যেও হতে পারে? জি, পিকা প্রেগনেন্সিতে কমনলি আমরা পাই। এছাড়া যাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, রক্ত স্বল্পতা, তাদের ক্ষেত্রে পিকা পাওয়া যায়। এছাড়াও ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাচ্চাদের, হ্যাঁ, যাদের বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়, যাদেরকে বাংলাতে বুদ্ধি প্রতিবন্ধকতা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা এছাড়া অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে এই পিকার প্যাটার্নটাকে আমরা পাই। আর এছাড়াও আমি আরেকটা বিষয় একটু এখানে শেয়ার করতে চাই ছোট্ট করে, এটা হচ্ছে আমরা জানি একটা রোগ আছে ট্রাইকোটিলোম্যানিয়া বা ওসিডির কিছু প্যাটার্ন আছে যেখানে এই পিকা লাইক বিহেভিয়ার থাকে। আচ্ছা, হ্যাঁ, তো সুতরাং শারীরিক রোগের জন্য যেমন পিকা হতে পারে, সেমনি মানসিক রোগের কনসিকুয়েন্স হিসেবেও পিকা আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা ডক্টর রিদওয়ানা, থ্যাংক ইউ, অনেকগুলো প্রসঙ্গই উঠে আসলো, পার্টিকুলারলি অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, বিঞ্জ ইটিং, অবেসিটি, পিকা, এরকম তো আরও এইগুলো নিয়ে আমাদের যে আজকের যে আলোচনার বিষয় ছিল ইটিং ডিসঅর্ডার, আমরা এবং এটাও আমরা বুঝতে পারছি যে এখানে আসলে সোশ্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি। তো আমি আপনাদের দুজনের কাছেই পর্যায়ক্রমে জানতে চাইব যে আসলে আমাদের সাইকিয়াট্রিস্টদের বা এই মেন্টাল হেলথ প্রফেশনালদের কি ভূমিকা আছে যে সমাজের এই যে ধ্যান ধারণাগত পরিবর্তন এবং সেটা বৈশ্বিকতার প্রভাবে এটা অনেক বেশি মানুষের চিন্তায় চলে এসছে। এখন আমরা দেশীয় নায়ক নায়িকাদের চাইতে আমাদের আইডল হচ্ছেন কোরিয়ান বিভিন্ন রকমের সিরিজের যেসব নায়ক নায়িকা আছেন, এবং তারা অনেকেই যথেষ্ট স্লিম। এটি আমাদের সন্তানদেরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। খাওয়া দাওয়ার অভ্যাসের ক্ষেত্রে এখন আমরা ওই যে ইউটিউবে অনেক রকমের কিছু ভিডিও খুব পপুলার, যে একটা মানুষ রাক্ষসের মতো তার টেবিলের সামনে খাবার বসিয়ে ইচ্ছে মতো খাচ্ছে। তো এগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, নানা রকমের ফুড রেস্টুরেন্ট, ফুড ইন্ডাস্ট্রিজের নানা রকম। আমরা সাইকিয়াট্রিস্টরা, মেন্টাল প্রফেশনালরা আসলে সমাজকে কিভাবে বার্তা দিতে পারি? আপনার কোনো প্রস্তাবনা আছে কি? এটা আসলে আমরা প্রত্যেককে, এখানে আমার ব্যক্তি লেভেলে আমাদের কাজ করার জায়গা আছে, আমার পরিবার লেভেলে আমরা কাজ করব, এবং সামাজিক লেভেলে আমরা কাজ করব। সাইকিয়াট্রিস্ট হিসেবে আমরা যেটা করব, সচেতনতা বৃদ্ধির জন্য এই যে আমরা আজকে কথা বলছি, এবং ইনশাল্লাহ এই কথাগুলো আমাদের অনেক দর্শকের মধ্যে পৌঁছে যাবে, তারা শুনবেন, তারা জানবেন, তারা সচেতন হবেন, তারা তাদের আশেপাশের মানুষজনকে সচেতন করবেন। তো এইভাবেই আমরা আসলে সচেতনতা বৃদ্ধিমূলক যে কোনো কর্মকাণ্ড, টেলিভিশন প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, লেখালেখি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো যে আমরা ব্যক্তি লেভেলে, যেহেতু আমি সরাসরি, আমার কিন্তু এই সুবিধাটা আমরা পাই যে আমরা একজন রোগীর সাথে সরাসরি আমরা কন্ট্যাক্টে থাকতে পারি। তো আমরা যখন আমার রোগীকে আমি যখন ট্রিটমেন্ট দিব, আমার রোগী যখন জানবে এটা রোগ এবং এটার চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া যায়, তখন আমার সেই রোগীটা কিন্তু আমার একজন বার্তাবাহক হয়ে যান। হ্যাঁ, আমি তার মাধ্যমে আমি এই মেসেজটা সমাজে ছড়িয়ে দিতে পারি। এবং আমি এই জন্য আমার রোগীদের জন্য বলবো, যারা শুনছেন তাদের জন্য বলবো যে মানসিক রোগ নিয়ে কোনো স্টিগমা না। আপনি অসুস্থ আছেন, আপনি সেটার জন্য সেবা নিয়েছেন, আপনি ভালো হয়েছেন, এটা আপনি লুকিয়ে রাখবেন না, এটা আপনি মানুষকে জানান, যাতে আপনার মতো যারা নীরবে এই রোগ নিয়ে যেই ব্যক্তি বা যেই পরিবার সাফার করছে, তারা যাতে চিকিৎসার আওতায় চলে আসতে পারে। চমৎকার বলেছেন যে এক একটা পেশেন্ট চাইলে কিন্তু একটা চমৎকার মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর হতে পারে। এক্স্যাক্টলি। এবং তারা যখন নিজের অভিজ্ঞতাকে শেয়ার করবে এবং তারা যদি ইনফ্লুয়েন্সিয়াল কেউ হয়ে থাকে, তাহলে তো সেটা নিশ্চয়ই ইম্প্যাক্ট আরো অনেক বেড়ে যাবে। আমরা শুনে থাকি অনেক সেলিব্রিটিরা এই সমস্যায় ভুগে থাকেন, এই যে ইটিং ডিসঅর্ডার নিয়ে আমরা বললাম। তারা যদি এটাতে আসলে কিছুটা পজিটিভ রোল প্লে করে সুস্থ হবার পরে, আমার এটা অনেককেই হয়তো সচেতন সুস্থতার পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের সময় হচ্ছে যে সর্বশেষ বিরতিতে যাবার, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। মামুন স্যার, যে প্রসঙ্গটাতে আমি আগে ছিলাম ডক্টর রিদওয়ানার কাছে, আপনার কাছেও কাছাকাছি প্রসঙ্গটা আনছি, যে আমরা যে ইটিং ডিসঅর্ডারগুলো বললাম, এই
অ্যানোরেক্সিয়া নার্ভাসা বা বুলিমিয়া নার্ভাসা, এটা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এটার অনসেটটা আর্লি মানে লেট অ্যাডোলেসেন্স বা আর্লি অ্যাডাল্টহুড, অর্থাৎ আমাদের বর্তমান বাস্তবতায় স্কুল কলেজ লেভেলেই কিন্তু শুরু হচ্ছে। তো আসলে তাহলে আমরা স্কুল মেন্টাল হেলথ কি এখানে কোনো ভূমিকা রাখতে পারে কিনা, অসম্ভব। এই জায়গাটাতে আমরা কি করতে পারি? স্কুল মেন্টাল হেলথ এখানে অসম্ভব ভূমিকা রাখে। একটা আশার কথা হলো যে এই ইটিং ডিসঅর্ডারগুলো আমাদের দেশে তুলনামূলকভাবে কম, এটা ওয়েস্টার্ন কালচারতে বেশি, এবং দেখা গেছে যারা হাই ক্লাস পিপলের মধ্যে এবং এটা বেশি, এবং হচ্ছে নন হোয়াইটদের মধ্যে কম, অর্থাৎ হোয়াইটদের মধ্যে বেশি। তার মধ্যে দেখা যাচ্ছে সৌন্দর্যের ব্যাপারে যাদের বেশি আগ্রহ বা যারা একটু বেশি সুন্দর সচেতন, তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো আমরা দেখেছি যে ওয়েট বেশি হলে বুলি হওয়ার শিকারও বেশি হয়, আমাদের স্কুল কলেজের বাচ্চারা সেটা হয়। এবং আমরা দেখেছি কিছুদিন আগে একটা বাচ্চা বুলি হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। তো স্কুল মেন্টাল হেলথ এই জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দরকার যে ওয়েট যে জিনিসটা, ওয়েট ব্যাপারটা যে এত গুরুত্বপূর্ণ না, মানে এটাকে এত ওভার এস্টিমেট করে দেখানোর কিছু নাই, এই জিনিসটা আমাদেরকে মেসেজটা দিতে হবে স্কুল কলেজগুলোতে, যাতে বুলি কমে যায়, ওয়েট নিয়ে বুলি কমে যায়। এবং ওয়েট নিয়ে যদি বুলি কমে যায়, তাদের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভাসা হওয়া বা বুলিমিয়া নার্ভাসা হওয়ার পরিমাণ অনেক বেশি কমে যাবে। আমাদেরকে এডুকেট করতে হবে, বিশেষ করে টিচারদেরকে, ফ্যামিলিদেরকে। আমরা কজগুলো দেখেছি যে ফ্যামিলি অনেক বড় কজ এইসব জায়গায়, এবং ফ্যামিলিতে যদি আমরা রিচ করতে চাই, অবশ্যই স্কুলের মাধ্যমে রিচ করাটা খুব বেশি ইফেক্টিভ, খুবই কনভিনিয়েন্ট। আমরা এখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে পাবো। আমরা যদি রেগুলার ফ্যামিলির গার্জিয়ানদের সাথে বসি, স্টুডেন্টদের সাথে বসি, টিচারদের সাথে বসি, এবং যদি প্রত্যেকটি স্কুলে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল থাকতো, তাহলে এই ব্যাপারটা অনেক বেশি সহজ হতো বলে মনে হয়। আমাদের অনুষ্ঠান তো এটাই শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, আপনি আর কিছু বলতে চান কিনা? এই যে ওয়েটকে, লেস ওয়েটকে বা থিননেসটাকে সমাজে যেভাবে পোর্ট্রেট করা হয় আমাদের মিডিয়া, তারা যদি এটা না করেন, তারা যদি ওয়েটের ব্যাপারটা গুরুত্ব না দিয়ে কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দেন, তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ সবসময় শুধু ট্রেন্ডের পেছনে না, ট্রেন্ডের পেছনে না। থ্যাংক ইউ স্যার। ডক্টর রিদওয়ানা, আপনি কিছুটা বলবেন কিনা? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জি, ধন্যবাদ। আমি বলবো আমার মেসেজটা সবার জন্য, তবে বিশেষ করে অ্যাডোলেসেন্টদের জন্য। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে একজন মানুষের সেলফ ওয়ার্থ কখনোই তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করা যায় না। তোমরা অ্যাডোলেসেন্ট, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা নিজেদেরকে তৈরি করবে, তোমাদের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে, তোমরা জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে বড় হবে। বাহ্যিক সৌন্দর্য প্রয়োজন, কিন্তু সেটা যাতে তোমার জীবনের মূল লক্ষ্য না হয়। ঠিক ততটুকুই বাহ্যিক সৌন্দর্য আমরা মেনটেন করব, যতটুকু আমার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সমাজে চলার জন্য যতটুকু সামাজিকতা, অতটুকুই। এর বেশি ফোকাস দিলে তোমরা মূল ফোকাস থেকে, জীবনের মূল লক্ষ্য থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। এই মেসেজটা আমি আমার অ্যাডোলেসেন্ট দর্শকদের জন্য দিয়ে যেতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ডক্টর রিদওয়ানা হোসেন। আমরা খুব মিনিংফুল আলোচনা করেছি বলেই মনে হচ্ছে। আশা করি এই আলোচনা আমাদের দর্শকরা শুনতে পাবেন এবং এর মাধ্যমে আমাদের এই মানসিক স্বাস্থ্যের পরিবর্তনটিও শুরু হবে। আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে এতক্ষণ আমাদের কথাগুলো শুনবার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আমরা বললাম কিন্তু যেটি এক ধরনের সোশিও সাইকোলজিক্যাল সমস্যা, অর্থাৎ সমাজে যে মূল্যবোধগুলো এখন তৈরি হচ্ছে অনেকটা বৈশ্বিকতার প্রভাবে, সেটি কিন্তু আমাদের কিশোর তরুণ তরুণীদের কিন্তু আক্রান্ত করছে। আমরা এবং অনেক ক্ষেত্রেই যেটি উঠে এসছে যে আমরা কিন্তু মাত্রাকে অনেক সময় ছাড়িয়ে যাচ্ছি। ডক্টর রিদওয়ানা যেটি বলেছিলেন যে সৌন্দর্য আমরা অবশ্যই চর্চা করব, আমরা অবশ্যই নিজেদেরকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে চাইব, তো অবশ্যই সেটি সীমাবদ্ধ তার ভেতরে, এটি যাতে সীমাহীন না হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের মাত্রা জ্ঞান যেন কখনোই লোপ না পায়। ডক্টর মামুনের কথায় উঠে এসেছিল স্কুল মেন্টাল হেলথের কথা। আসলেই কিন্তু এই রোগগুলো শুরুই হচ্ছে যখন একটা বাচ্চা স্কুলের শেষের দিকের ক্লাসগুলোতে পড়ছে, তাদের আর্লি টু লেট অ্যাডোলেসেন্স, এমনকি ইয়াং অ্যাডাল্টহুডে, স্কুল কলেজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ওইভাবে স্কুল মেন্টাল হেলথের এখনও তেমন প্রচলন হয়নি। সেই স্কুল মেন্টাল হেলথকে যদি আমরা প্রোভাইড করতে পারি শহরগুলোতে, মফস্বলগুলোতে, এমনকি গ্রাম অঞ্চলগুলোতেও, তাহলে কিন্তু এই ধরনের বাচ্চারা যখন তাদের আত্মবিশ্বাসের ঘাটতি হবে, যাদের মধ্যে যখন স্ট্রেস হবে, তারা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল সাপোর্ট পেতে পারেন, এবং সেটা শুরুতেই কিন্তু সেই প্রবলেম সলভিংয়ের মাধ্যমে এখান থেকে বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হতে পারে। আমার মনে হয় আমরা এই আলোচনাগুলো আশা করব আমাদের নীতি নির্ধারকরা দেখবেন
এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যে কথাগুলো বলছি এগুলো যাতে আমাদের অ্যাভেলেবল রিসোর্সের মাধ্যমে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমরা অবশ্যই নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সঙ্গেই থাকবেন, আশা করি পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।